তো সবাই করতে যাচ্ছি, কিন্তু জিম করার জন্য একটা বেসিক ফিটনেস চেক করা উচিত সবার। জিম করলেই হবে না, জিমে আমরা যখন যাই তখন আমাদের বেসিক্যালি মাসেলটা ব্রেকডাউন হয়। তো সেই জন্য যদি আপনি কনস্ট্যান্টলি আপনার শরীরের মাসেল ভাঙতে থাকেন তাহলে কিন্তু সেখানে শরীরে ইনফ্লামেশন বাড়তে থাকে এবং সেই থেকে কিন্তু হার্টে অ্যারিথমিয়ার চান্স বেড়ে যায়। হার্টের ভেতরে যদি কোথাও কোনো ছোটোখাটো প্লাক থাকে, যেগুলো কিনা নর্মালি 30-40%, তার উপরে যে পর্দা থাকে সেটা ফেটে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেড়ে যায় যদি শরীরে প্রদাহ বাড়ে। বেসিক ব্যাপার হচ্ছে যে কারোর প্রি এক্সিস্টিং কোনো হার্টের সমস্যা আছে, সে হয়তো জানেই না, কোনো ভালভ হয়তো তার ছোটো হয়ে গেছে, যেমন রিউমেটিক হার্ট ডিজিজে হয়। তার হয়তো জন্মগত কোনো সমস্যা আছে, হার্টের ভেতরে কোনো ফুটো আছে, সে হয়তো জানেই না। তার হয়তো জন্মগতভাবে হার্টের ভালভ কোনো ছোটো হয়ে আছে, সে জানে না। যদি আপনি হেভি জিম করার আপনি ডিসাইড করেন যে আপনি সপ্তাহে 3 দিন বা তার বেশি আপনি হেভি জিম করবেন, তাহলে এমনি আপনি জিমে গেলেন, আপনি শারীরিক দিক থেকে সুস্থ, আপনি এমনি ট্রেডমিল করেন, লাইট ওয়েট লিফটিং করেন, দ্যাটস অল রাইট, দ্যাট ডাজন্ট রিকোয়ার এনিথিং। কিন্তু ইফ ইউ ডিসাইড যে আমি হেভি লিফটিং করব, আমি মাসেল বিল্ড করব, তাহলে কিন্তু একটা চেক আপ কিন্তু অবশ্যই করানো উচিত যে মেটাবলিক্যালি আপনি ফিট আছেন কিনা, হার্টের দিক থেকে আপনি ফিট আছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই করা উচিত। জিম মানে কি হেলদি লাইফ, সবসময় ফিট থাকা, নাকি কখনো কখনো অতিরিক্ত ওয়ার্কআউটের ফলেও মৃত্যু ঘটতে পারে? আমরা আজ কথা বলবো সেই কিছু কিছু মানুষের কথা যারা জিম করতে করতেও প্রবলেমে পড়েছেন। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিপ্রজিৎ পর্বত। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর বিপ্রজিৎ পর্বত। আই এম এ কনসালট্যান্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি ইন গৌরীদেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আমরা জিমে যাই ফিট থাকার জন্য, সুস্থ থাকার জন্য, কিন্তু এই যে জিমে এক্সারসাইজ করার সময় যে মৃত্যু, এটা কেন হয়? ব্যাপার হচ্ছে যে জিম তো সবাই করতে যাচ্ছি, কিন্তু জিম করার জন্য একটা বেসিক ফিটনেস চেক করা উচিত সবার। জিম করলেই হবে না, জিমে আমরা যখন যাই তখন আমাদের বেসিক্যালি মাসেলটা ব্রেকডাউন হয়, তখন কিন্তু মাসেলটা তৈরি হয় না। মাসেলটা তৈরি তারপরে হয় যখন একজন মানুষ প্রপারলি ঘুমায় এবং প্রপার নিউট্রিশন সে গ্রহণ করে, তখন তার অ্যাকচুয়ালি রিকভারি হয়, তার অ্যাকচুয়ালি মাসেল গ্রোথ হয়। তো মাসেল ভাঙার জন্য একটা শরীর তৈরি কিনা সেটা তো তাকে আগে ডিটারমাইন করতে হবে। তো সেই জন্য যদি আপনি কনস্ট্যান্টলি আপনার শরীরের মাসেল ভাঙতে থাকেন তাহলে কিন্তু সেখানে শরীরে ইনফ্লামেশন বাড়তে থাকে এবং সেই থেকে কিন্তু হার্টে অ্যারিথমিয়ার চান্স বেড়ে যায়। হার্টের ভেতরে যদি কোথাও কোনো ছোটোখাটো প্লাক থাকে, যেগুলো কিনা নর্মালি 30-40%, তার উপরে যে পর্দা থাকে সেটা ফেটে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেড়ে যায় যদি শরীরে প্রদাহ বাড়ে। প্রদাহ কেন বাড়ে? প্রদাহ বাড়ে কারণ যদি আপনার শরীরে পেশির ভাঙন হচ্ছে, রোজ আপনি জিমে যাচ্ছেন কিন্তু আপনি ঘুমোচ্ছেন না আপনি ঠিক করে খাওয়া দাওয়া করছেন না, বা আপনার হার্টে প্রি এক্সিস্টিং কোনো সমস্যা রয়ে গেছে, তো সেই কারণেই জিমে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই যে একটা জিনিস শোনা যায়, সাডেন কার্ডিয়াক ডেথ, এটা কি কারণে হয়? সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার মূলত কারণ হচ্ছে যে পেশেন্টের ব্লক আগে ছিল না। মানে 30-40% ব্লক যদি হার্টের ধমনীতে থাকে বা 20% যদি থাকে, ইভেন 50%ও যদি থাকে, নর্মালি একটা পেশেন্টের কোনো অসুবিধা হয় না। এই ব্লকের উপরে একটা পর্দা থাকে, এই পর্দাটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডিউ টু মেনি ফ্যাক্টরস। ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর ইজ সিস্টেমিক ইনফ্লামেশন, মানে সারা শরীরে প্রদাহ। সেটা ইনফেকশনের কারণে হতে পারে, সেটা ইনফ্লামেশনের কারণে হতে পারে, এবং সেটা শরীরে মেটাবলিক রিজনস এর কারণে বিভিন্ন কারণ আছে, সেগুলোতে হতে পারে। সেই পর্দাটা যদি ফেটে যায় তাহলে হঠাৎ করে হার্টের ধমনীটা
100% ব্লক হয়ে যায়, গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হার্টটা একটা পাম্প এবং সেটা চলতে কারেন্ট লাগে, কিন্তু এই যে কারেন্টের যে সাপ্লাইটা, সেই কারেন্টের সাপ্লাইটা আসে হার্টের ভেতরেই লাগানো বিভিন্ন রকম সার্কিট থেকে। যদি হার্টের ভেতরে এই সার্কিটে কোনো গোলমাল থাকে, তাহলে কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে হার্টের ভেতরে অ্যারিথমিয়া, মানে এটা অনেকটা বলতে পারেন যেমন আমরা দেখি খিঁচুনি পেশেন্ট, হঠাৎ খিঁচুনি হয়, হার্টের ওরকম হঠাৎ করে একটা খিঁচুনির সমস্যা, হঠাৎ হার্ট মাসেলটা লাফাতে থাকে দব 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 করে, এবং সেখানে কিন্তু কোনো রেগুলার রিদমিসিটি হার্টের পাম্পের আর থাকে না। এই ধরনের ঘটনা ঘটলে তখন আধ ঘন্টা থেকে 1 ঘন্টার ভেতরেই পেশেন্টের মৃত্যু হয়, কারণ হার্টের পাম্প ইজ নেসেসারি, ভেরি নেসেসারি ফর দ্য সার্ভাইভাল অফ এনি হিউম্যান বিং। তো সেই জন্য হঠাৎ করে সেই পেশেন্টের এই 1 ঘন্টার মধ্যে হৃদযন্ত্র বিকল হওয়ার কারণে মৃত্যু নেমে আসাটাকেই আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি। জিমে মারা যাওয়ার তো অনেকগুলি কারণ রয়েছে, যেমন আপনি একটা বললেন আরিথমিয়া, তো আর কি কি কারণ থাকলে জিমের মধ্যে মারা যেতে পারে? হ্যাঁ, তো বেসিক ব্যাপার হচ্ছে যে কারোর প্রি এক্সিস্টিং কোনো হার্টের সমস্যা আছে, সে হয়তো জানেই না, কোনো ভালভ হয়তো তার ছোট হয়ে গেছে, যেমন রিউমেটিক হার্ট ডিজিজে হয়, তার হয়তো জন্মগত কোনো সমস্যা আছে, হার্টের ভেতরে কোনো ফুটো আছে, সে হয়তো জানেই না, তার হয়তো জন্মগতভাবে হার্টের ভালভ কোনো ছোট হয়ে আছে, সে জানে না। এগুলো গেল। একটা হচ্ছে যে তার অলরেডি কোনো সমস্যা হার্টের আছে। তৃতীয় সমস্যা আমি বললাম যে খাবার দাবার প্রপার নিউট্রিশন হচ্ছে না, যেই পরিমাণ এক্সারসাইজ হচ্ছে, স্ট্রেস প্রপারলি ম্যানেজ নয়, স্লিপ রাতের বেলা প্রপারলি হচ্ছে না, তার উপরে আবার অনেকে স্মোকিং আর অ্যালকোহল নিয়ে থাকে, এবং অনেকে আবার এক্সট্রা সাপ্লিমেন্ট নিয়ে থাকে মাসেল তৈরি করার জন্য, সেগুলো আবার অ্যানাবলিক স্টিরয়েড। এই স্টিরয়েড যদি কেউ নেয় তাহলে কিন্তু তার কোলেস্টেরলের পরিমাণ বাড়ে শরীরে, এবং সেখান থেকে কিন্তু হার্টের ব্লকের সমস্যা বাড়ে। আর যদি আপনার লাইফস্টাইল, স্ট্রেস ম্যানেজমেন্ট, নিউট্রিশন এগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু হার্টে এই অ্যারিথমিয়া আর ইনফ্লামেশন হয়ে হঠাৎ হার্ট ব্লক হয়ে পুরো ধমনীটাই ব্লক হয়ে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল, এর সম্ভাবনা কিন্তু আপনার বহুগুণ বেড়ে যায়। এই যে হেভি ওয়েট লিফটিং, এটা কি হার্টের উপর একটা চাপ সৃষ্টি করে? হ্যাঁ, যে কোনো হেভি ওয়েট লিফটিং যখনই কেউ করতে যাচ্ছে, তখন তার হার্টের উপরে চাপ সৃষ্টি হয়, কারণ হার্টের যে আফটার লোড মানে পাম্পিং যে করে, সেটা শরীরের যে যত রক্ত ধমনী আছে সবাইকে সাপ্লাই দেওয়ার জন্য। তো যখনই কেউ হেভি লিফটিং করছে, তখন তার বডির ডিমান্ড বেড়ে যায়, রক্তের প্রবাহের ডিমান্ড, নিউট্রিশনের ডিমান্ড, সব কিছু বেড়ে যায়, এবং হার্ট কিন্তু শরীরের একমাত্র পাম্প। তো তার উপরেই দায়িত্ব আছে সারা শরীরে সার্কুলেশন করা, সারা শরীরে নিউট্রিশন পাঠানো, অক্সিজেন পাঠানো। সুতরাং আপনার বডিলি ডিমান্ড যখন হিউজলি ইনক্রিজ হবে, সাপোজ ইওর বডি ওয়েট ইজ 80 কিলো এবং আপনি একটা পুশ আপ করছেন উইথ 50 কেজি বারবেল মেবি, দেন অফকোর্স আপনার যে ডিমান্ড শরীরে, সেটা 1.5 টাইমস বেড়ে গেল, 1.5 থেকে 2 গুণ বেড়ে গেল সেটা, এবং সেটা যত সময় ধরে করবেন তত সময় ধরে সেই ডিমান্ডটা বেড়ে থাকবে। এবং তারপরে আবার হার্টকে আপনার প্রয়োজনীয়, যেমন মাসেলটা যেটা ব্রেকডাউন হলো ডিউরিং দ্য এক্সারসাইজ, সেটা রিপেয়ার করার জন্য প্রয়োজনীয় নিউট্রিশন তাকে পাঠাতে হবে, অক্সিজেন তাকে পাঠাতে হবে। সুতরাং হার্টের উপরে তো চাপ পড়বেই। যাদের ধরুন একদম ফিট দেখায় বাইরে থেকে, যেমন মাসেল টাসেল থাকে, তো তাদের কি এরকম হতে পারে নাকি তারা সত্যিই ফিট? না না, ব্যাপারটা হচ্ছে অ্যাস্থেটিক ফিটনেস, ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যে বাইরে থেকে দেখতে আমার মনে হচ্ছে আমি ফিট আছি, কিন্তু তারা কিন্তু শারীরবৃত্তীয়ভাবে মেটাবলিক্যালি কিন্তু তারা ফিট নাও হতে পারে। হয়তো দেখা যাবে তাদের কোলেস্টেরল হাই, হয়তো দেখা যাবে যে তারা স্টেরয়েড নেয় বলে তাদের বিপি হাই, হয়তো দেখা যাবে তারা বহুদিন ধরে হাই বারবেল, বহু ওজনের বারবেল নিয়ে প্র্যাকটিস করেছে বলে তাদের হার্ট মাসেলে হয়তো ফাইব্রোসিস মানে ডিজেনারেশন শুরু হয়েছে। হয়তো দেখা যাবে যে তারা ঠিকমতো নিউট্রিশন নিচ্ছে না, স্লিপ ঠিকমতো ঘুমোচ্ছে না,
সেই জন্য হয়তো দেখা যাবে যে তাদের শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বেড়ে আছে, বা হয়তো দেখা যাবে যে তাদের যে বর্তমানে সাপ্লিমেন্ট সেখানে স্টেরয়েড আছে, সেই জন্য তাদের বডিলি কোলেস্টেরল বেড়ে আছে। তো এইগুলো কিন্তু সব কিছু মিলে তারা বাইরে থেকে মেবি ফিট দেখাচ্ছে, কিন্তু তারা কিন্তু মেটাবলিক্যালি বা শরীরের ভেতরে যে ইনফ্লামেশন আছে সেই দিক থেকে কিন্তু তারা অ্যাবসলিউট আনফিট হতে পারে। ইট ইজ অ্যাবসলিউটলি পসিবল। এই ধরনের প্রবলেম হলে কি মানে ওয়ার্কআউট করার সময় কোনো সংকেত দেয় শরীর? হ্যাঁ, প্রথম যে সংকেতটা হলে অবশ্যই ওয়ার্কআউট করা উচিত না। যদি এক্সট্রিম ফ্যাটিগ ফিল হয় তাহলে ওয়ার্কআউট করা উচিত না। যদি ট্রেডমিলে চলতে চলতে বা কখনো এই ধরনের এক্সারসাইজ করতে করতে, বিশেষত ওয়ার্মিং আপ স্টেজেই যদি আপনার মনে হয় যে আপনার শর্টনেস অফ ব্রেথ হচ্ছে বা হালকা চেস্ট পেইন হচ্ছে, তাহলে কিন্তু আপনার ইমিডিয়েটলি ওয়ার্কআউট ছেড়ে দেওয়া উচিত। এই ক্ষেত্রে কিন্তু অনেকে ওয়ার্কআউটটাকে পুশ করে বাই টেকিং সাপ্লিমেন্টস, বাই টেকিং ক্যাফেইন। সেটা কিন্তু একেবারেই ঠিক জিনিস নয়। জিম শুরু করার আগে কি একটা চেক আপ করানো জরুরি? হ্যাঁ, একদম। যদি আপনি হেভি জিম করার আপনি ডিসাইড করেন যে আপনি সপ্তাহে 3 দিন বা তার বেশি আপনি হেভি জিম করবেন, তাহলে এমনি আপনি জিমে গেলেন, আপনি শারীরিক দিক থেকে সুস্থ, আপনি এমনি ট্রেডমিল করেন, লাইট ওয়েট লিফটিং করেন, দ্যাটস অল রাইট, ডাজন্ট রিকোয়ার এনিথিং। কিন্তু ইফ ইউ ডিসাইড যে আমি হেভি লিফটিং করব, আমি মাসেল বিল্ড করব, তাহলে কিন্তু একটা চেক আপ কিন্তু অবশ্যই করানো উচিত যে মেটাবলিক্যালি আপনি ফিট আছেন কিনা, হার্টের দিক থেকে আপনি ফিট আছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই করা উচিত। এবং যাদের কোলেস্টেরল রয়েছে বা ডায়াবেটিস রয়েছে তাদের জন্য উচিত? হ্যাঁ হ্যাঁ, একদম। যাদের কোলেস্টেরল রয়েছে, ডায়াবেটিস রয়েছে, বা ইভেন ইন্ডিয়াতে দ্য পিক এজ ফর হার্ট অ্যাটাক হচ্ছে মানে 70% হার্ট অ্যাটাক হচ্ছে 40 থেকে 55 বছর বয়সের মধ্যে, 40 থেকে 55। এবার যারা জিমে যায়, জিম গোয়ার্স, তাদের ভেতরে কিন্তু আবার 50% লোক কিন্তু এই বয়সেরই, 40 থেকে 50-55তে তারা জিমে যাচ্ছে একটু ফিট থাকার জন্য। এই 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 মানে পপুলেশনে কিন্তু হার্ট অ্যাটাকের পরিমাণও বেশি। সুতরাং অবশ্যই চেক আপ করিয়ে ফিটনেস নিয়ে জিমে যাওয়া উচিত, এবং নিজের নিউট্রিশন, স্লিপ এবং রিকোয়ার্ড সাপ্লিমেন্টসের জন্য নিউট্রিশনিস্টেরও পরামর্শ নেওয়া। এখন তো সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে, তো সোশ্যাল মিডিয়া ফিটনেস চ্যালেঞ্জ বলে একটা চ্যালেঞ্জ দেখা যায় এখন, তো এটা কি ইয়াং পিপলদের জন্য খারাপ জিনিস? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় যে ফ্যাট ডায়েটিং চলে, বা যে মানে হঠাৎ করে মাসেল বিল্ড করে ফেলো, হঠাৎ করে বডি বিল্ড করে ফেলো, এই হঠাৎ যে পরিবর্তন, এবং সবাই তাড়াতাড়ি কিছু করতে চাইছে, এরকম তাড়াতাড়ি যখনই কিছু শুনবে, বিশেষত মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সাথে রিলেটেড, বি ভেরি কেয়ারফুল। কারণ শরীরে কিন্তু এরকম খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় জিনিসগুলো কিন্তু মোস্ট অফ দ্য 99.9% টাইমে কিন্তু সেগুলো ঠিক জিনিস নয়, এবং সেগুলো ক্ষতিকারক। অতএব এনিথিং দ্যাট ইজ গিভিং ইউ ভেরি ফাস্ট রেজাল্ট in your gym physically, you should avoid this. Absolutely, yes. একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনি জিম গোয়ার্সদের জন্য কি বলবেন? আমি জিম গোয়ার্সদের জন্য এটাই বলবো, ইফ ইউ আর ডুইং এ লাইট জিম, ইটস অ্যাবসলিউটলি অল রাইট। ইফ ইউ আর ডুইং হেভি জিম and if you have decided to take supplements, please do so. Have a checkup from a cardiologist, and then have a consultation with a nutritionist. Then correct your lifestyle, like have proper sleep, and don't like I did not sleep last night but I am doing gym today. That's এটা কিন্তু একেবারেই করা যাবে। তো নিউট্রিশন ঠিক করুন, ঘুম ঠিক করুন, কার্ডিওলজিস্টকে দেখান, এবং তারপরে আপনি জিম করুন, অসুবিধা নেই। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে বা কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।